শোনা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু এভরিওয়ান। আজকে আমাদের সাথে আরো একজন সফল স্টুডেন্ট দীপা, রাইট? দীপা এখন কোথায় আছে শুনি? আমি হচ্ছে ভাইয়া কানাডার নিউ ব্রান্সউইক প্রভিন্সে আছি। মা- আহ আলহামদুলিল্লাহ। এখন ওখানে তাপমাত্রা কত? এখন ভাইয়া এখন রাতে হচ্ছে 9 ডিগ্রি। মাশাআল্লাহ, পরিবেশ খুবই বাট ভালো, রাইট? খুবই ভালো, হ্যাঁ। বাট দিনের বেলায় অলমোস্ট 19-20-এর মতো থাকে এখন এই বাপরে বাপ, উইকে। টু মাচ। ওকে, গ্রেট। আচ্ছা, এখন এই সেমিস্টার থেকে তো পড়ালেখা শুরু হলো, তাই না? জি ভাইয়া, মে মে আলহামদুলিল্লাহ। ইনটেকে আমি। মে ইনটেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গ্রেট। এখন এখানে কোন সাবজেক্টে পড়তে আসছি আমরা? আমরা ভাইয়া মাস্টার্স অফ ম্যানেজমেন্ট। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল ডান। এখানে পড়ালেখা কেমন লাগছে? জি ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে অনেক ফ্রেন্ডলি প্রফেসররা এবং রাইট, খুবই কোঅপারেটিভ। রাইট, ক্লাসটা অনেক বেশি এন্টারটেইনমেন্ট, অনেক ফ্রেন্ডলি ওয়েতে পড়ানোর চেষ্টা করে ওরা। তো রাইট। যেটা হয় ক্লাসের মধ্যেই পড়াটা বুঝতে এন্ড পার্টিসিপেশনটা অনেক বেশি আহ, ওরা ফোকাস করে and আমার ওভারঅল খুব ভালো লাগছে। চলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে খাবার দাবার কেমন? এখন তোমার ওখানে ভাই খাবার দাবার কেমন? আহ আমার এখানে ভাই আমার যেটা মনে হয়েছে আহ, এই প্রভিন্সে লাইক কানাডা বলতে মানুষ বুঝে হয় ব্রিটিশ কলম্বিয়া আদার্স টরন্টো। সো এটা হচ্ছে খুবই কমন একটা ফিনোমেনা টু রাইট, এভরিওয়ানস মাইন্ড। সো রাইট, মোস্ট অফ দা টাইম যখন মানুষ কানাডা আসবে এটা চিন্তা করে, কখনো এই প্রভিন্স গুলোর বা কথা খুব একটা মাথায় কাজ করে না, প্রথম স্ট্রাইকে কখনো আসে না। রাইট। বাট এই প্রভিন্সটা আমার চুজ করার পিছনে যে কয়েকটা কারণ ছিল সেটা হচ্ছে কস্ট অফ লিভিং, যেটা আমার কাছে মনে হয়েছে যেহেতু এই প্রভিন্স গুলো এখনো সেইভাবে ফাস্ট গ্রোয়িং না কম্পারেটিভলি ব্রিটিশ কলম্বিয়া আর টরেন্টো। সো এখানে হয়তো অনেক কাম এন্ড কোয়াইট থাকবে সবকিছু, এবং অ্যাম্বিয়েন্সটা মোটামুটি আমার কন্ট্রোলে থাকবে, আমার কাছে এটা মনে হয়েছে। বাট আমি আসার পরেও ঠিক সেম ফিলটাই পাচ্ছি, কারণ খুব ফাস্ট না, বা এনভায়রনমেন্টটা আমার কাছে মনে হচ্ছে ম্যানেজেবল। যেহেতু আমি নিউ কামার, সে হিসেবে আমি অতটা স্ট্রেস ফিল করছি না এখনো পর্যন্ত। আমার আজকে 1 মাস 5 দিন হলো। রাইট। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোই যাচ্ছে। অ্যামেজিং। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওখানে অ্যাকোমোডেশনটা কেমন, বাসা ভাড়াটা কেমন, কি অবস্থা? বাসা ভাড়া আমি যদি আমার এক্সাম্পল দিই পার্সোনালি, সেটা হচ্ছে আমরা 2 রুমের বাসা নিয়েছি। হুম। সো অলমোস্ট 1400 পড়ে। আচ্ছা, তো এখানে 2 রুম থেকে 1 রুম 1200, 2 রুম হলে 1400 পড়ে, উইথাউট আপনার ইলেকট্রিসিটি। আচ্ছা, হাইড্রোলিক্স। আচ্ছা, কয়জন মিলে বাসা ভাড়া নিয়েছো? আমরা আপাতত 4 জন থাকি, চারটাই মেয়ে। তো রাইট। আমরা একই ইউনিভার্সিটির, সো যে সেক্ষেত্রে আমাদের যাতে একটু কমফোর্ট জোনে থাকি, এর জন্য আমরা 4 জন মিলেই বাসা নিয়েছি। তো 4 জন মিলে 1400, তো ভাড়া তো কমই, বেশি তো না। হ্যাঁ, খুব কম ভাইয়া, ম্যানেজেবল। ভেরি ওয়েল ডান। নিউ ব্রান্সউইক তাহলে খুবই অ্যাফোর্ডেবল, আই থিঙ্ক। খুবই অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল এখন পর্যন্ত। বাট এখন। ওই ফুডের কথাটা যেটা বললেন, হ্যাঁ। সেটা আমি একটু জাস্ট জাস্ট ওয়ান্ট টু অ্যাড হুম, অন দ্যাট, বিকজ আমার কাছে মনে হচ্ছে ফুডের ভ্যারাইটিটা এখনো পর্যন্ত অতটা অ্যাভেলেবেল না হুম, হুম, কম্পারেটিভলি টরেন্টো। হুম, মানে হুম, বাঙালি সব খাবার আসলে পাওয়া যায় না। right, সো মানে আমার হচ্ছে মনে হচ্ছে মানে সব ধরনের খাবারগুলো আসলে খুব একটা অ্যাভেলেবেল না। বাট right, ইউজুয়াল যে কনজিউম গুডস গুলো আছে, চিকেন, হুম। এগস, মিল্ক, এগুলো অ্যাভেলেবেল ওগুলো নিয়ে। বাট একদম অনেক ডিপে যদি যাওয়া হয় বাঙালি খাবার, ওগুলো আসলে পাওয়া খুব Like, একটু like টাফ। what like in Toronto as well, আমরা যদি বাঙালি খাবারের কথা চিন্তা করি, স্টিল লাইক বাংলাদেশ থেকে আসতেছে, এবং ইট ইজ লাইক টেকিং এ লট অফ টাইম, রাইট? বাংলাদেশ থেকে জি ভাইয়া। আসতেছে, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা 4 দিন 5 দিন পরে এগুলো পাচ্ছি। বাট আমি মনে করি ইন ক্যানাডা, এই যে দূরে যে প্রভিন্স গুলো আছে, একটু দূরে যে প্রভিন্স গুলো আছে, আমি মনে করি এগুলো আমাদের এক্সপ্লোর করার আরো অনেক বেশি চান্স আছে। ইউ সি, জি। এই 2 রুমের বাসায় যদি কেউ টরন্টোতে নিতে চাইতো,
মিনিমাম 2500 থেকে 3000 কানাডিয়ান ডলার খরচ করতো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ ইমাজিন দ্যাট হিউজ খরচ, রাইট? সো হিউজ হিউজ ভাইয়া। খরচ মানে বিপদটা কোথাও, অনেকেই শুধুমাত্র টরন্টো বা ব্রিটিশ কলম্বিয়াতেই আসতে চায়, আই ডোন্ট নো ওয়াই। এন্ড এসে আসতে তো পারেন, বাট এসে ইস্যুটা হচ্ছে যে আপনি এখানকার অ্যাকোমোডেশন বা লিভিং কস্ট যেটা আছে এটা মেনটেন করা ইজ টু মাচ হেক্টিক ফর এভরিওয়ান, রাইট? সো আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি। ভাই, ইউ হ্যাভ টেকেন এ ভেরি গুড ডিসিশন যে নিউ ব্রান্সউইকে সেটেল ডাউন করার একটা চিন্তা ভাবনা হয়েছে। ভেরি ওয়েল ডান। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, ওখানকার কমিউনিটির কি অবস্থা? ওখানে মানে মানে বাঙালিরা আছে, ইন্ডিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে, ফরেন কান্ট্রির কেমন কমিউনিটি, কি অবস্থা? আই উড সে, আমি প্রথমেই এটা বলবো যে আমি আসলে একটা কারণে খুবই ব্লেসড। যেদিন আমি ল্যান্ড করি, আহ, আমি হচ্ছে নিউ ব্রান্সউইকের মংটন শহরে থাকি। হুম হুম। তো যে বাকি দুটো কমিউনিটি এখানে, আমি যেদিনই অ্যারাইভ করি মেইনলি তার পরের দিন হচ্ছে এখানে একটা প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে ঈদ এবং বৈশাখী, দুটো মিলে। সো ভেরি ওয়েল ডান। মানে হ্যাঁ। I was actually fortunately invited on that program. So আমার যাওয়ার সুযোগ হয়েছে তারপরের দিনই। সো আমি দেখলাম একটা জিনিস যে বাঙালি কমিউনিটি অলমোস্ট 150-200 মতো হতে পারে, আচ্ছা। বাট দে আর সো কোঅপারেটিভ। সত্যি রাইট। কথা বলতে তাদের সাথে আমার কিন্তু কমিউনিকেশন একদম দেশে থাকা অবস্থায় তেমন একটা ছিল না, হুম বাট আসার পর আমার পরিচিত হলাম আমি সবার সাথে। প্রথম আমি আমার পরিচয় দিলাম, আমি কোত্থেকে আসলাম বা কি, সবার সাথে মোটামুটি একটা ভালোই ওয়ার্ম একটা ইন্ট্রোডিউস হয়েছে। হুম। বাট আমি যেটা রিয়েলাইজ করলাম, দে আর সো সাপোর্টিভ। মানে আমি এখন পর্যন্ত যে কোনো কিছুতে তাদের কাছ থেকে যে কোনো হেল্প আমি যদি চেয়েছি, তো তারা কিন্তু আমাকে হেল্প করেছে। সো ওই ক্ষেত্রে আমি বলবো কমিউনিটি ছোট, বাট দে আর সো হেল্পফুল। Helpful, mashallah, amazing, great. It's a very good news for upcoming people. Now, very well done. এখন আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, আহ, বাংলাদেশের যে সকল বোনেরা, বাংলাদেশের যে সকল জি। বোনেরা চিন্তা করছে যে কানাডা কি পড়তে যাব, কানাডায় যে যাব, কানাডায় মানে সেফটি বা সিকিউরিটি বা কানাডায় যাওয়া কি আদৌ ঠিক হবে না, বোনদের জন্য বলছি, নট ভাইদের জন্য বলছি, বোনদের জন্য কথা বলছি, যে কানাডায় যে যাব, মানে মানে এই যে একটা সংশয়, প্রিপারেশন নিব কি নিব না, বা আসলেই মানে আমাদের মতন মেয়েরা যাচ্ছে কি না, বা যাচ্ছে কেমন যাচ্ছে, কতটা সফল হচ্ছে, কি ধরনের অবস্টাকেলের সম্মুখীন হচ্ছে, এইটাতে যদি একটু আলোকপাত করতে বল। ওকে ভাইয়া। সো আমি আবারও আমার কথা দিয়েই বলবো। আমি হচ্ছে সিঙ্গেল। হুম সো হুম আমি দেশেও অনেক সেটেল ডাউন ছিলাম, হুম হুম। বাট আমার কাছে সাডেনলি মনে হলো যে আমার নতুন কিছু আসলে জানা উচিত বা হুম। নতুন ভাবে একটু শেখা উচিত। সো Right. ওই টেন্ডেন্সি থেকে আমি যখন আমার ফ্যামিলির সাথে শেয়ার করি বিষয়টা, যে হুম আমি আসলে যেতে চাই, হুম এরকম কিছু একটা করতে চাই। সো হুম আই হোপ তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারছো, আর তোমরা কি এটাতে কনসেন্ট দিচ্ছ কিনা। হুম হুম। তো আমার আহ, বাবা যে কথাটা প্রথম বললো আমাকে, যে ইফ ইউ হ্যাভ কনফিডেন্স টু ডু সামথিং নিউ, দ্যাট ইউ ক্যান গো অ্যাহেড, ইউ ক্যান ডু দ্যাট। সো ওনার এই কথা শুনে আমি জাস্ট চিন্তা করে করলাম যে ওকে ফাইন, আমি আমার অ্যান্সারটা পেয়ে গেছি। সো Right. আমি দেন আমার জার্নি স্টার্ট করলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং, জাস্ট আইএলটিএস প্রিপারেশনের মাধ্যমে। এন্ড আমার জার্নিটা শুরু হয়েছে, এন্ড আমি আসলে লাকি যে অনলি 20 ডেজে আমি আমার রেজাল্ট পাই, Congratulations, mashallah. ভিসার রেজাল্ট। এন্ড দেন আমি আমার সবকিছু ওখানে ক্লিয়ার করে এন্ড দেন আমি আসলাম। বাট এখানে আসার পর আমি যে জিনিসটা দেখলাম, হুম হুম। এখানে আমার মতো আরো অনেক মেয়েরা এসছে, এবং আমি যাদের সাথে থাকি তারাও সিঙ্গেল এন্ড তারাও মেয়ে, Right. তারাও বেঙ্গলি ফ্যামিলি থেকে আসছে। Very সো well. এই জিনিসটা অনেক ভালো। এন্ড আসার পরে আসলে আমি যে জিনিসটা ফিল করলাম, এই প্রভিন্স আমি বলবো না, বাট এখানে মেয়েরা অনেকটা সেফ। Right. Alhamdulillah. আমি কয়েকটা কাজে অনেক সময় আমার রাত হয়ে গেছে ফিরতে, বাট আমার কাছে একটু হয় না যে
খুব একটা শেকি ফিল হচ্ছে বা কে কি বলছে বা আমার পিছনে কেউ আছে কিনা বা কেউ আমাকে কোনো ফলো কমেন্ট পাস করছে কিনা, ফলো ফলো করছে। করছে কিনা। হুম, বাট আমি বলবো মানে উইথাউট এনি শ্যাডো অফ ডাউট দ্যাট আমার একটু ভয় কাজ করছে না। আই এম জাস্ট লাইক ফ্রি অফ ফ্রাইটেন্ড, যে very আমি খুবই মানে আমি জাস্ট ফ্রিডম ফিল করছিলাম। এই চেঞ্জটা আমার মানে অনেক বেশি ভালো লেগেছে, যে মানে এখানে অনেক বেশি সিকিউরড মনে হয়েছে আমার কাছে। মনে হয়েছে মেয়েদের জন্য বেস্ট একটা প্লেস, যে তুমি একা যদি চলার মতো তোমার যদি সেলফ কনফিডেন্স থাকে দেন ইউ ক্যান গো, then you can come and you are most welcome with me আমি এটা বলবো। চলো, great job, well done, very well done, মাশাআল্লাহ, amazing, amazing, amazing. So বাংলাদেশের যে সকল বোনরা এখন আমাদের দীপার মতন আছে, ওরা যারা চিন্তা করছে যে আমরা যাব কি যাব না, এক পা আগাচ্ছি দুই পা পিছাচ্ছি, তাদের জন্য এখান থেকে একটা ভয়েস থাকবে, যে শাউট আউট থাকবে বড় করে, যে ভাই, ইউ লিটারালি ক্যান ট্রাই এন্ড ইউ লিটারালি ক্যান বি দি সাকসেসফুল ওমেন ইউ ওয়ান্ট টু গো। এক্স্যাক্টলি, ভেরি ওয়েল। এক্স্যাক্টলি। খুব একটা, আমি বলবো প্রাইম এক্সাম্পল আমাদের দীপা সকল বোনদের জন্য, যে যারাই এই মুহূর্তে দ্বিধাদ্বন্দ্বে আছে, কনফিউজড অবস্থায় আছে যে আদৌ হবে কিনা আমাকে দিয়া, বা আমি একলা, আমি কতখানি পারবো, এই যে দীপা আমাদের সামনে প্রমাণ, ও কিন্তু পেরেছে এবং খুব ভালোভাবেই পারছে, মাশাআল্লাহ, অ্যামেজিং, ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ ভাইয়া। ইউ আর ওয়েলকাম। নাও আরেকটা জিনিস এখানে আলোচনা করব সবার জন্য, সেটা হচ্ছে যে মানুষ কিন্তু আসলে স্বপ্ন নিয়ে বাঁচে, রাইট? স্বপ্ন নিয়ে বাঁচে। জি সো ভাইয়া। আমি বাংলাদেশকে একদমই কোনো নেগেটিভ পার্সপেক্টিভ থেকে বলছি না। আহ, একদম মানে আদিম যুগ থেকেই মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাইগ্রেট করেছে। কেন মাইগ্রেট করেছে? এই জন্য মাইগ্রেট করেছে ভালো সুযোগ, ভালো অপরচুনিটি, নিরাপত্তার জন্য আসলে। তো বাংলাদেশ থেকে এই মুহূর্তে গত বছর, এই বছর কিন্তু, বা এর আগে থেকে গত 5 থেকে 7 বছর ধরে কিন্তু কানাডাতে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কিন্তু বাঙালি ভাই বোনেরা কিন্তু মাইগ্রেট করে কানাডায় আসতেছে আলহামদুলিল্লাহ, এবং তারা স্টাডি পারমিট আসতেছে, ইমিগ্রেট হয়ে আসতেছে, রাইট? এসে তারা কিন্তু এখানে সেটেল রাইট। করছে, উইচ ইজ গ্রেট ফর এভরিওয়ান। জি ভাইয়া। জায়গা আমি একটুখানি অ্যাটাচ করবো এখানে সবার জন্য, যেটা সেটা হচ্ছে যে there is always a right way and a wrong way actually. So অনেকেই আছে এখানে স্টাডি পারমিট আসতেছে, কষ্ট করতেছে, লেখাপড়া করতেছে, জব করতেছে, ফাইনালি পিআর অ্যাপ্লিকেশন করতে দেন সেটেল ডাউন করতেছে। অনেকেই আছে যারা একটু রং ওয়েতে যাচ্ছে, সেটা হচ্ছে অনেকেই আছে ভিজিট ভিসায় এসে এখানে তারা যেটা করছে সেটা হচ্ছে মানে মিথ্যা একটা ঘটনা সাজিয়ে তারা অ্যাসাইলেম বা রিফিউজির একটা যে ওয়ে আছে সেদিকে যাচ্ছে। আমি আজকে দীপকের সামনে রেখে সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের জীবন সত্যিকার অর্থে বাংলাদেশে সংকটাপন্ন হয়, আপনার যদি সত্যিই আপনার জীবনের ভয় থাকে, ইউ আর মোর দেন ওয়েলকাম ইন ক্যানাডা অ্যান্ড সিক রিফিউজি ফর শিওর। বাট মিথ্যা ঘটনা সাজিয়ে যারা এই কাজটা করছে তাদের জন্য আমার বিনীত নিবেদন থাকবে, আপনার এই কাজটা করবেন না। করলে সমস্যাটা কি? করলে ওভারঅল বাংলাদেশের ইমেজটা কানাডার কাছে নষ্ট হয়, যার জি ফলশ্রুতি ভাইয়া। যে সকল ভাই বোনেরা স্টাডি ভিসাতে বা ইমিগ্রেট হয়ে আসার চিন্তা করছে, তাদের স্কোপ অফ অপরচুনিটি অনেক ন্যারো ডাউন হয়ে যায়। এই জন্য আমি সবার কাছে বিনীত নিবেদন করবো, দীপার এই কথার পরিস্থিতি আমি এটা বলতে পারলাম আলহামদুলিল্লাহ। নাও দীপা, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যান কি, কানাডায় কি করবে? আমার হচ্ছে ভাইয়া আপাতত প্ল্যান হচ্ছে আমার মাস্টার্সটা আমি কমপ্লিট করব। বিকজ আমার এই প্রোগ্রামের সাথে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই। আমার এই প্রোগ্রামে একটা ভালো একটা স্কোপ আছে, যেটার নাম হচ্ছে কোঅপ, হুম, যেটাকে বলবো একটা ইন্টার্নশিপের ওরা এই প্রোগ্রামের মধ্যে রেখেছে, যার লাস্ট সেমিস্টারে। হুম, সো এই প্রোগ্রামের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যদি আমি ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টারের রেজাল্টে হুম, হুম, একটা ওরা বার দিয়েছে, ওটা ওই সিজিপিএ যদি আমি গেইন করতে পারি দেন আমি ইন্টার্নশিপের জন্য অ্যালাউ হব। সো এই ইন্টার্নশিপটা সবার জন্য না, বাট ওই সিজিপিএটা আমাকে অবশ্যই ক্রস করতে হবে, যে রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে ওটা ক্রস করলে আমি ইন্টার্নশিপটা অ্যাভেল করতে পারবো। এন্ড অ্যাভেল করলে এটা হচ্ছে পেইড একটা ইন্টার্নশিপ। ভেরি সো ওয়েল। আমাকে ওই অর্গানাইজেশনটা চুজ করার জন্য হেল্প করবে আমার ডিন, আমার ইউনিভার্সিটির ডিন, আমার প্রফেসর যিনি ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি রিলেটেড কাজ করে, উনি আমাকে সবকিছু নিয়ে গাইডলাইন দিবে
এন্ড এটা অলসো একটা পেইড একটা আমার এমপ্লয়মেন্ট থাকবে। সো এই প্রোগ্রামটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা আমার জন্য একটা ভালো একটা ব্লেসিংস নিয়ে আসবে, আমার ফিউচারে একটা যথেষ্ট পরিমাণে হেল্প করবে। সো আমার এখন প্ল্যান হচ্ছে আমার প্রত্যেকটা সেমিস্টারে রেজাল্টটা অনেক বেশি ভালো করা, যাতে আমি ওই অপরচুনিটিটা অ্যাভেল করতে পারি। এন্ড এটা শেষ হওয়ার পর আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি যেহেতু ওয়ার্ক পারমিটে যাব, দেন আমি এখন অ্যাকর্ডিং টু আইআরসিসি রুল আমি কিন্তু অনলি অ্যাভেলেবল ফর পার্ট টাইম জব। আমি কিন্তু 40 আওয়ার্স আর ওই ফুল টাইম করার মতো ওই ইয়েটা আমার কাছে নেই। সো আফটার 2 years, আই মিন আফটার কমপ্লিশন মাই স্টাডি, আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি ওয়ার্ক পারমিটে যদি আমি ইন্টার্নশিপের সুযোগটা পেয়ে যাই, সো দোয়া করবেন অবশ্যই ভাইয়া, যদি আমি পেয়ে যাই দেন আমার ইচ্ছা হচ্ছে ওখানে আমি পার্ট টাইম জবটা সিকিউর করি। And যেটার ফলে আর আমার যেহেতু একটা ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড আছে ছিল, সো ওটার সাথে আমি রিলেট করে কিছু একটা করার প্ল্যান আছে। তো খুবই 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 ভালো। আমি কয়েকটা ইনফরমেশন একটুখানি ওর থেকে সুন্দর করে গুছিয়ে সবার জন্য বলে দিই, তাহলে সবাই বুঝবো। যে বলছিল কোঅপ, কোঅপটা মানে কি এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমাদের যে সকল ভাই বোনেরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে স্টাডি পারমিটে আসার জন্য চিন্তা করছে, প্ল্যান করছে, অফার লেটারের জন্য আমাদের সাথে কাজ করছে, সবার জন্য যেটা বলবো সেটা হচ্ছে যখনই আপনার অফার লেটারে কোঅপ থাকবে তখন দুইটা ফায়দা। একটা ফায়দা হচ্ছে তোমার জন্য একটা ভালো গুড নিউজ আছে, আমি এখন বলতে যাচ্ছি তোমাকে সেটা। সেটা কি? সেটা হচ্ছে প্রথম ফায়দাটা আগে বলি, যেটা অলরেডি ও বলছে যে ভাইয়া কোঅপ মানে হচ্ছে একটা ইন্টার্নশিপ অপরচুনিটি, পেইড অপরচুনিটি, এবং ইন্টার্নশিপ থেকে বেসিক্যালি জবের জন্য, জবের দিকেই মানুষ যায়। অ্যামেজিং অ্যামেজিং। দ্বিতীয় আরেকটা বড় একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি? সুবিধাটা বলছি। এই সুবিধাটা হচ্ছে তোমার যে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট আছে না, তুমি দেখবো জি তোমার ভাই। পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট তোমার সাথে আছে, তুমি একটু দেখো, তোমার কিন্তু এটা নতুন করে আর অ্যাপ্লাই করা লাগবে না। সো যারাই কোঅপে থাকে তাদের জন্য পিজিডব্লিউপি ইনল্যান্ড যখন পোর্টে ল্যান্ড করে তখনই দিয়ে দেয়। এইটা একটা বড় একটা ব্যাপার যেটা অনেকেই জানে না। এখানকার যারা লেখাপড়া শেষ করে যাদের কোঅপ থাকে না, তাদেরকে পিজিডব্লিউপি আলাদা করে আবার অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই মানে হচ্ছে নতুন করে অ্যাপ্রুভাল দিবে কি দিবে না, একটা বড় কোয়েশ্চেন মার্ক। কিন্তু যখনই কোঅপ সহ স্টুডেন্ট ল্যান্ড করে, ল্যান্ড করার সাথে সাথে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিটও দিয়ে দেয়। সো ওয়ার্ক পারমিটে বেসিক্যালি বলতে ওই যে কোঅপের যে ওয়ার্ক পারমিট ওইটা, বেসিক্যালি ওই ওয়ার্ক পারমিট দিয়েই কিন্তু সামনে পিজিডব্লিউপি টা হয়ে যায়। অ্যামেজিং একটা গুড নিউজ তোমার জন্য, আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল ডান। আরেকটা বলবো যে মাস্টার্স প্রোগ্রামটা কেন চুজ করা জরুরি। কানাডা এখন লুকিং ফর মাস্টার্স গ্রাজুয়েট, রাইট? কারণ এখন মাস্টার্স গ্রাজুয়েট চাচ্ছে বেসিক্যালি। সো মাস্টার্স গ্রাজুয়েট থেকে কিন্তু বিভিন্ন ধরনের পিআর অপরচুনিটিস এর সামনে খুলতেছে সে, এবং বিভিন্ন প্রভিন্স গুলো কিন্তু ঠিক এভাবেই সামনে আগাচ্ছে, উইচ ইজ গ্রেট। আর একটা জিনিস সবার সাথে আমি শেয়ার করবো এখন, কানাডার ইমিগ্রেশন এখন একটা রিফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে, বড় ধরনের রিফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। সো এই বড় ধরনের রিফরমেশনের মধ্য দিয়ে যাওয়ার সময়কালীন সময়ে যারা স্টুডেন্ট আছে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব কোনো শর্টকাট ওয়ে না দেখা। তাদের দায়িত্ব হচ্ছে 2 বছর পড়ালেখা করেছি, 3 বছর ওয়ার্ক পারমিট গেইন করছি, মানে 5 বছর আই এম ইন ক্যানাডা ফর শিওর। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমার দায়িত্ব হচ্ছে 2 বছর খুব ভালো করে লেখাপড়া শেষ করলাম, 3 বছরের মাথায় অবশ্যই আমি যেন 1 বছর ওয়ার্ক পারমিট কমপ্লিট করি সুন্দর করে গুছিয়ে। দেন আমি যেন অপরচুনিটি খুঁজি যে কোন প্রভিন্সে আমার জন্য অ্যাপ্লাই করতে ভালো হচ্ছে, কোন প্রভিন্সে আমি অ্যাপ্লাই করলে ইভেন যেই প্রভিন্সে পড়ালেখা করছি ওই প্রভিন্সে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা সবসময় বলবো। আরেকটা কথা আমি দীপাকে উদ্দেশ্য করে বাদবাকি সবার জন্য বলবো, আমরা যেই প্রভিন্সেই গিয়েছি বা যাওয়ার প্ল্যান করছি বা যাচ্ছি, আমরা ধরে নিব এইটাই আমার প্রভিন্স, এটাই আমার থাকার জায়গা, আমি এখানেই থাকবো। আচ্ছা, জি ভাইয়া। যদি আমি এটা এভাবে মনে করি নিই, তাহলে আমার এলাকাতে, আমার লোকালিটিতে কয়টা দোকান আছে, কয়টা ব্যাংকের মানে ব্যাংকের আমাদের ব্রাঞ্চ আছে, কয়টা বড় শপ আছে, কয়টা ছোট শপ আছে, কে কোন সেক্টরে কাজ করতেছে, প্রত্যেকটা ব্যাপার আমার পার্সোনালি জানা থাকা উচিত, এটা আমি মনে করি। আচ্ছা, আমার 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 লোকালিটিতে কয়টা কার মেকানিক শপ আছে, আচ্ছা আমার লোকালিটিতে কার ডিলারশিপ গুলো কোথায়, আমার লোকালিটিতে কোন জায়গায় বড় ধরনের নিয়োগ হয়, রাইট? প্রত্যেকটা জানতে হবে, কারণ রাইট। এখানে আমি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যতদিন থাকবো ততদিন থাকার একটা প্ল্যান করতেছি। সো আই মাস্ট নো। লাস্ট,
আমার এই প্রভিন্সের এই সরকার এই প্রভিন্সে কোন এলাকায় ডেভেলপমেন্টে বেশি বাজেট দিচ্ছে সেটাও আমার জানতে হবে, কারণ আমি সেই জায়গাটাতে বাড়িঘর কেনার জন্য একটা প্ল্যান করব, তাই না? এই যে এটা রাইট ভাইয়া। টার্ম একটা প্ল্যান, এই লং টার্ম প্ল্যানটা খাতা কলমে থাকতে হবে, একদম খাতা কলমে। এক্সাক্ট। আরেকটা জি প্ল্যান ভাইয়া। শর্ট টার্ম প্ল্যান কি, আমি লেখাপড়া করছি এখন, আমার পার উইকলি 24 আওয়ার্স একটা ওয়ার্ক পারমিট আছে, হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ দিস 24 আওয়ার ওয়ার্ক পারমিট, এই 24 ওয়ার্ক পারমিট কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারবো? আমি যে কোনো ধরনের জবের জন্যই যেতে পারি, বাট আমি ওই ধরনের জবে যেতে চাই যেই ধরনের জবগুলো আমাকে লিডিং টু ফিউচার কোন জব? আমার লেখাপড়া রিলেটেড জব। একটু টাকা $1-2 একটু কম হলেও আমাকে ওই ধরনের জবে কিন্তু যাওয়াটা উচিত হবে, অনেক বড় একটা ব্যাপার। চলো, দীপের সাথে অনেক খুব ভালো লাগলো কথা বলে। ভেরি ওয়েল ডান, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন টু ইউ অ্যাগেন এন্ড অ্যাগেন, এন্ড ওয়েলকাম টু থ্যাংক ইউ ভাইয়া। ইউ আর লাইক মোস্ট দেন, লাইক কি বলবো, যে এত খুশি হয়েছি জেনে যে ভিসার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ফাইনালি কানাডা আসছো। আমি তো ফলো করার চেষ্টা করি সবাইকে। তো আমি যখন দেখি যে তুমি এনজয় করতেছো ইন কানাডা, ফেসবুকে এটা শেয়ার করছো, ওটা শেয়ার করতেছো, আই রিয়েলি লাভ দ্যাট, যে she is living her life to the fullest. Very well done, right? MashaAllah, amazing. আরেকটা জিনিস আমি তোমার কাছে চাইবো বা বলবো, সেটা হচ্ছে যারা কানাডায় এসে পড়বে, যাদের ভিসা হয়ে যাবে, তাই না? জি তারা ভাইয়া। তোমার কাছে কেউ অ্যাপ্রোচ করে যে আপু আমার ভিসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপনার প্রভিন্সে আসতেছি, একটু হেল্প করা যায় কিনা? অবশ্যই কিন্তু হেল্প করো, তবে তবে উইদিন দ্য গাইডলাইন, within the limitation. Never ever make any monetary transaction. কোনো monetary transaction করবা না। Never ever compromise your privacy. Never ever go for things which is beyond your limit. Don't do those, okay? So তুমি এই দেশে আসছো পড়ালেখা করার জন্য, তুমি এই দেশের নিয়ম জি কানুন ভাইয়া। মানবা, কারো কোনো উটকো ঝামেলা যেন নিজের ঘাড়ে না আসে, খুব জরুরি জি কিন্তু। ভাইয়া। ছোটখাটো জিনিসগুলো যদি আমরা ইনশাল্লাহ মেনটেন করতে পারি, তাহলে লাইফ ইন কানাডা উইল বি রিয়েলি ফান এন্ড এনজয়েবল ফর শিওর, ইনশাআল্লাহ। আরেকটা সাজেশন, সেটা হচ্ছে অ্যাট সুন এস, আমি জানি না তুমি গাড়ির কি করলা, গাড়ির লাইসেন্সের পরীক্ষা দিয়ে ফেলছো ভাই? আমি এখনো এখানে আসার পরে দিইনি, বাট বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আমার ছিল, এটা আমি নিয়ে এসেছি। ভেরি তো ওয়েল ডান। আমার ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে তোমার দুইটা কাজ, একটা হচ্ছে নলেজ টেস্টটা দিয়ে ফেলা, ওকে। ইমিডিয়েটলি। ডু নট মিস নাও। যখন তুমি নলেজ টেস্ট দিতে যাবা, অবশ্যই তুমি তোমার ব্যাক হোম যে সার্টিফিকেট রয়েছে, যেই ড্রাইভিং লাইসেন্সের যে প্রমাণ রয়েছে, লাইসেন্স রয়েছে, অবশ্যই সেটা ক্যারি করবে, এবং অবশ্যই তাকে তুমি রিকোয়েস্ট করবে যে আপনি আমার ব্যাক হোম যে এক্সপেরিয়েন্সটা আছে সেটা আপনি আমার এই নতুন লাইসেন্সে অবশ্যই অ্যাড করবেন। এই কথাটা ওকে। কিন্তু ওকে ভাই। এই কথাটা কিন্তু বলবে, এই কথাটা মিস করা যাবে না। দ্য রিজন ইজ, যখন তুমি এই কথাটা বলবে, ব্যাক হোম এক্সপিরিয়েন্স যখন যোগ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তখন দুইটা কাজ হবে। একটা হচ্ছে তুমি সরাসরি জি লাইসেন্সের পরীক্ষা দিতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার পার মান্থের যে ইন্স্যুরেন্স আছে এটা ড্রাস্টিক্যালি কমে যাবে। তুমি চিন্তা করো, ওকে ভাই। ধরো ধরো ইন্স্যুরেন্স আসলো $300 পার মান্থ, হ্যাঁ, ধরো। এখন পার মান্থ $300, মানে $300 তোমার একটা এক্সপেন্স, রাইট, গাড়ির ইন্স্যুরেন্স। এখন এটা যদি $200 চলে আসে, $100 পার মান্থ তুমি সেভ করতেছো, শুধুমাত্র এই বুদ্ধিটুকু খাটানোর কারণে। অ্যামেজিং একটা ব্যাপার, ডু নট মিস আউট অন দিস, ওকে? ভেরি ওকে। ইম্পর্টেন্ট। আরেকটা যেটা, সেটা হচ্ছে এখনই গাড়ি কিনতে হবে ব্যাপারটা এইরকম না, বাট আমি মনে করি উইন্টার আসার আগে তোমার একটা গাড়ি হয়ে যাওয়াটা উচিত হবে, সেকেন্ড হ্যান্ড ইউজড ভেহিকেল, যেটা চালায় টালায় মানে নষ্ট নষ্ট করে ফেলে দিবে, এরকম একটা অবস্থা হতে হবে। বাট গাড়ি একটা থাকা জরুরি কিন্তু, রাইট? এই দেশে ক্যান ইন জি ভাই। ইউ মাস্ট হ্যাভ এ কার। ওয়াই? বিকজ গাড়ি তোমাকে ফ্রিডমটা দিবে, যে ফ্রিডমটা তুমি পাবলিক ট্রান্সপোর্টে পাবে না। আরেকটা জিনিস বলবো, কানাডা যখন চলেই আসছো, ডোন্ট মিস আউট অন ট্রাভেল করতে ভুল করো না। বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে চলে যাও, 3 ঘন্টা 4 ঘন্টা ড্রাইভে চলে যাও, ঘুরে আসো, বন্ধু বান্ধব নিয়ে চলে যাও, রাইট? খুবই ভালো লাগবে। এক্সপ্লোর দিস কান্ট্রি ভাই, আমাদের এই কান্ট্রি এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে ইন কানাডাতে। আর তুমি যেখানে আছো, মার্শাল্লাহ, সেখানে তো অনেক সুন্দর সুন্দর লাইট হাউসই আছে। ভেরি জি ওয়েল। জি। খুব ভালো লাগলো কথা বলে। আরেকটা জিনিস ফাইনালি তোমার কাছ থেকে শুনতে চাইবো, যে বাংলাদেশের অনেকেই বলে যে ভাই, দেশে থাকেন, দেশে থেকে দেশের উন্নতি করেন, বিদেশে না গিয়ে দেশে থেকে দেশের উন্নতি করেন। এই পার্সপেক্টিভে কি করা যায়? এই ধরনের মানুষদেরকে কি বলা যাইতে পারে?
আহ আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, এটা হচ্ছে আমি আমি যখন এখানে আসি, আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে অনেক বেশি রুলস এন্ড রেগুলেশন মেনটেন করছে এবং এটা ওরা কন্টিনিউ করছে। রাইট। রুলস এবং রেগুলেশনটা ওরা কোনোভাবে ভায়োলেট করার জন্য ওরকম কোনো টেন্ডেন্সি কারোর মধ্যেই নেই। সো যেটার কারণে প্রত্যেকটা কাজ অনেক বেশি স্মুথ হচ্ছে এন্ড ইজিয়ার হচ্ছে। এখানে ইকুয়ালিটি আছে সবার মধ্যে, যে আমি স্টুডেন্ট, আমার যেরকম একটা প্রায়োরিটি, একটা ওয়ার্ক পারমিট, একটা পিআর হোল্ডার এন্ড দেন সিটিজেনশিপ যাদের আছে, প্রত্যেকেরই সেম একটা ব্যালেন্সিং। রাইট। সো এই জিনিস সবারই অধিকার সেম। কেউ সেম কোথায় সেম কেউ কোথায় ফোন দিলে কোনো কাজ হয় না, 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 তাই না? একদমই না, একদমই। সো এবং এখানে এবং এই এবং ফোন দেওয়ার প্রয়োজনীয়তাও নাই। নাই, একদমই নাই। ইভেন আমি যখন আসার পরে আমার কিছু ফর্মালিটিস থাকে, যেমন সিন নাম্বার নেওয়া, বা আমি কোনো একটা মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই করার জন্য আমি বা ব্যাংকে অ্যাকাউন্ট সার্ভিস খোলা, নিই, ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলা। সো আমি যখন মানে এসব কাজ তো খুবই ইনিশিয়াল স্টেজে করে নিতে হয়, যেগুলো ছাড়া আমি আসলে কোনোভাবে মুভ করতে পারবো না। সো এগুলো করার সুবিধার্থে আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়েছে। হুম। তো ওখানে সিস্টেম দেখার পর আমি আসলে মানে এতটাই ডিফারেন্স আমার দেশ এবং এই দেশের মধ্যে। তো যে জিনিসটা আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে, যে ওদের সিস্টেম গুলো এতটা বেশি মানে স্ট্রং, যে ভায়োলেট করার কোনো সুযোগ নেই। এবং আমার মন থেকেই মানে কখনোই আসবে না যে আমি 5 জনের পিছনে কিউতে, সো আমি 5 জনের মধ্যেই থাকবো, আমার সামনে যাওয়ার একজনকে ক্রস করে, মানে ও ধরনের কোনো টেন্ডেন্সি আমার মধ্যে কাজ করছে না। Right. সো মানে পরিবেশটাই খুবই সুন্দর। আমি আরেকটা তো জিনিস আমার কাছে জিজ্ঞাসা করবো, দীপা, তুমি তুমি তোমার অ্যান্সারের সাথে মিলিয়ে বলবে। বাংলাদেশে ব্যাংকিং হুম, সেক্টরে তুমি ছিলে, তাই না? এখানে এসে তো তুমি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছো, দুইটা ডিফারেন্স বলো তো ভাই। ওই বাংলাদেশ, এখানে ডিফারেন্স একটু বলো। হুম। আমি এটা বলবো, এখানে একটা কাস্টমার যখন আসে, ওই কাস্টমারকে অনেক বেশি ভ্যালু দেওয়া হয়, অনেক প্রায়োরিটি থাকে, তার যেন সময়টা নষ্ট না হয়। রাইট। বাট আমার ক্ষেত্রে আমি যেটা আমি আমি দেশে করতাম, এটা আসলে সিস্টেমের কারণে আমি নিজে করতে বাধ্য হয়েছি, যে কাস্টমার আসছে, বাট আমার সামনে যে কাজটা আছে আমি ওই কাজটা শেষ করে দেন আরেকজনকে এন্টারটেইন করছি। এর আগে আমার করার কোনো সুযোগ নেই। বাট রাইট। সে 1 ঘন্টা বসে আছে নাকি 2 ঘন্টা বসে আছে, ওটা আসলে আমি চিন্তাও করছি না। ইটস ভেরি ট্রু, ইটস ভেরি ট্রু। বাট এখানে আসার পর আমি যেটা বুঝলাম, যে আমাকে ইন্ডিভিজুয়ালি সার্ভিস দেওয়ার জন্য তারা আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে প্রিভিয়াস নাইটে, এন্ড দেন ওরা বলেছে এই টাইমে আপনি আসবেন, এর আগেও আসার দরকার নেই, এর পরেও আসার দরকার নেই। এক্স্যাক্টলি আমি ওই সময় গিয়েছি, আমাকে আলাদাভাবে বসানো হয়েছে এবং আমার সব কাজ উইদিন 20 মিনিটস তারা কমপ্লিট করে দেন ওরা অন্য একজনকে এন্টারটেইন করছে। সো আচ্ছা, আমার একটা আগে গিয়ে জিনিস, বসে থাকার কোনো দীপা, দীপা, কাগজপত্রের ঝামেলা আমাকে একটু বল না। বাংলাদেশে তো অ্যাকাউন্ট খুলতে হইলে বা বাংলাদেশে কিছু একটা করতে হইলে দুনিয়া কাগজপত্র জমা দেওয়া লাগে। এইখানে কি অবস্থা? সেটাই। এখানে আমার আরেকটা জিনিস খুব ভাল লাগে, সেটা হচ্ছে আমরা যখন ট্রান্সফার করি হুম। অ্যামাউন্ট, হুম। আমি আসলে ব্যাংকটা বেশি রিলেট করতে পারি এজন্য, কারণ আমার মোর দেন আই মিন 5 or 6 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স হুম। যে ব্যাংকিং সেক্টরে। হুম। সো হুম। ওই জিনিসটা আসলে আমি বলতে আমার কাছে খুব ভালো লাগছে, মানে ক্লিয়ার আর কি আমার কাছে। তো ওইখানে কি হতো, মানে জাস্ট লাইক আমরা যে একটা ওয়ার্ড জানি যে হুম। গ্রিন ব্যাংকিং, তো হ্যাঁ। এটা আসলে আমরা শুধু পড়েছি, কিন্তু হুম। এটার ইমপ্লিমেন্টেশনটা আমার দেশে এখনো পর্যন্ত স্মুথ না। একদমই না। সো ওটা একদমই না। সো ওই গ্রিন ব্যাংকিং কাজটা বা ফাংশনটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। মানে গ্রিন ব্যাংকিং মিন্স এক্সাক্ট জাস্ট মেনটেনেন্স প্রত্যেকটা জায়গায় আছে। সো Right. ওদের কাগজপত্র আমি জাস্ট ট্রান্সফার করছি কিভাবে, জাস্ট একটা মেইল, অনলি একটা মেইলের মাধ্যমে আমার ডলার এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো আমার কিন্তু কোনো ধরনেরই মনে রাখার কোনো ধরনেরই কোনো প্রয়োজন হচ্ছে না, কোনো কিছু জিনিস নিয়ে আমার মাথায় মেমোরিতে রাখতে হচ্ছে না। জাস্ট আমার কোনো কিছু প্রয়োজন হচ্ছে, কাউকে ট্রান্সফার করতে হচ্ছে বা আমার কাছে কেউ পাঠাচ্ছে, উইদিন এ সেকেন্ড, উইথ দ্য হেল্প অফ এনি মেইল,
টাকা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাচ্ছে, এন্ড কাগজপত্রের ঝামেলা নেই বললেই চলে। সো এই কিছু জিনিস আসলে আমি বলবো মানে কাজকে অনেক বেশি স্মুথ করে ফেলে। স্মুথ করে। এবং আমি মনে করি যে এই যে একটা পার্থক্য, এইটা কিন্তু মানে আমাদের বাংলাদেশেও আনা সম্ভব, খুব একটা সম্ভব। কঠিন না, কিন্তু সদিচ্ছার অভাব আছে, রাইট? ম্যানেজমেন্ট থেকে উপর, আমি মনে করি উপর লেভেল থেকে একদম টপ টু বটম সদিচ্ছার একটা অভাব বাংলাদেশে বেশ বড়ভাবে আছে। কারণ দেখো ভাই, বাংলাদেশে অ্যাকাউন্ট খুলতে হলে আমার এনআইডির ফটোকপি, তারপরে আমার কত কিছু ফর্ম ফিল আপ করো, এই করো সেই করো, লাইক এই জিনিসগুলা যদি কমায় আনা যায়, তো আমি মনে করি বাংলাদেশের জন্য সময়টা অনেক সেভ হইতো, কাগজে প্রিন্ট আউটের অবশ্যই। কমতো, সবাই হ্যাসেল ফ্রি লাইফ লিড করতে পারতো। কানাডাতে কি কাগজ নাই ভাই? কানাডাতে প্রচুর কাগজ আছে, বাট কানাডা আলহামদুলিল্লাহ কিন্তু এই জিনিসগুলো অ্যাডাপ্ট করেছে। দ্য রিজন ইজ, এর দ্বারা কিন্তু সবার সময় বাঁচতেছে, অর্থ বাঁচতেছে, সব দিক থেকে সেভ হইতেছে। দ্যাট ইজ ওয়াই আমি মনে করি যারা মাইগ্রেট হয়ে আসতেছে ইন কানাডা, টাকা পয়সার জন্য না, কিন্তু আসলে টাকা পয়সার জন্য না ভাই, যারা কানাডায় আসতেছে তারা বেসিক্যালি আসতেছে কোয়ালিটি অফ লাইফের জন্য। আমি মনে করি জাস্ট কোয়ালিটি অফ লাইফের জন্য আসতেছে। বিকজ এখানে এসেও ওই পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে, এখানে এসেও আপনার এমনি না যে উপর থেকে আসমান থেকে খাবার এসে এসে আমার হাতে পড়তেছে, এরকম না। কাজ করে আমাকে ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে চলতে হইতেছে, বাট কোয়ালিটি অফ লাইফ ইজ অ্যামেজিং। আমি মনে করি যে এটা মানে বাংলাদেশের সাথে কম্পেয়ার করার কোনো জায়গাই নেই কানাডার সাথে কোয়ালিটি অফ লাইফে। ইয়েস, বর্তমানে কিন্তু ইন কানাডা আমি মনে করি টরন্টো এবং মানে অন্টারিও ব্রিটিশ কলম্বিয়ার যে মেইন সিটি যেগুলো আছে, এখানে একটুখানি থাকা খাওয়া সহ এভরিথিং একটু কস্টলি হয়ে গিয়েছে, একটুখানি ওভার প্রাইসড আমি বলবো। বাট আমরা যদি টরন্টো থেকে একটু দূরে যাই, একটু গ্রেটার টরন্টোতে যাই, একটুখানি দূরে শহরে চলে যাই, প্রভিন্সও না, জাস্ট একটু দূরে শহরে চলে যাই, তাহলেই আমরা অ্যাফোর্ডেবল অনেক ভালো কিছু পেয়ে যাবো। ইভেন ইন নিউ ব্রান্সউইক, as you were saying যে ভাইয়া 1400 টাকা আমরা কিন্তু দুই রুম পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, গ্রেট। সাসক্যাচুয়ানেও সেম, রাইট? ম্যানিটোবাতেও সেম। বাট জি ভাই। এন্ড আমি বলবো যারা স্মার্ট পিপল, তারা কিন্তু আসলে মুভ আউট করে গেছে, বেশ ভালোভাবে মুভ আউট করে গেছে, লাইক ইউ আর, রাইট? তুমি ভাই তুমি একজন স্মার্ট একজন মানুষ, তুমি কিন্তু ঠিকই টরন্টো বা ব্রিটিশ কলম্বিয়া তুমি তো আসো নাই, তুমি নিউ ব্রান্সউইকই গেছো, বিকজ ইউ আর থিঙ্কিং যে ওখানে গেলে আমার অ্যাকোমোডেশন কস্ট কম, ওখানে লাইফ অফ লিভিং ইজ ভেরি ইজি ফর মি, আই শুড বি দেয়ার, এন্ড ইউ হ্যাভ ডান দ্যাট, ভেরি ওয়েল ডান আমি মনে করি। মাশাআল্লাহ, অ্যামেজিং। চলো, দীপাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য অ্যামেজিং এক্সপিরিয়েন্স শেয়ার করেছো ভাই, ভেরি ওয়েল ডান। দীপা, ফাইনালি কোনো কথা যদি থাকে অডিয়েন্সদের জন্য? আহ আমি এটাই বলবো, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সামনের জার্নিটা যেন অনেক বেশি সুন্দর হয়, এবং আমি আমার যাতে কষ্টটা কম হয়, আমি যাতে ম্যানেজ করতে পারি সবকিছু। এন্ড দা ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যাতে কোপ উইথ করতে পারি, মানে সবকিছুর সাথে, কালচার, পিপল এবং নতুন রুলস সবকিছুর সাথে যাতে আমি মানিয়ে চলতে পারি, এবং আমার আহ, পুরো জার্নিটাই যেন অনেক বেশি সহজ হয়ে যায়। তো এটার জন্য দোয়া করবেন আমার জন্য, এতটুকুই। ভেরি আহ ওয়েল ডান, আপনিও অবশ্যই। ভালো থাকবেন ভাইয়া। 100% জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর ওয়েল উইশেস। আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তোমার সাকসেসের জন্য দোয়া করি। ইউ আর অলরেডি সাকসেসফুল, আমি মনে করি অলরেডি সাকসেস, কানাডা চলে আসছো আলহামদুলিল্লাহ। এবং এখন শুধু লাইফটা ফুলেস্ট লিভ করতে হবে, রাইট? প্রত্যেকটা লাইফ ফুলেস্ট লিভ করতে হবে। এখন আমাদের সামার যাচ্ছে, বাট সামারটা অনেকটা স্প্রিং এর মতন হয়ে গেছে এখন আমাদের এখানে। পুরো ফুল মাস্তি, ফুল এনজয়মেন্ট করতে হবে ফর শিওর। তারপর যখন উইন্টার আসবে, উইন্টারের মজাটা কিন্তু উইন্টারে নিতে হবে, তাই না? চলো, এই কথা জি ভাই। দ্বারা আজকে দীপা সহ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এভরিওয়ান, বাই বাই।